আসসালামু আলাইকুম। আজকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং এর ৮ম ক্লাসে চলে এসেছি। আজকে থেকে শুরু করে আমরা টোটাল ৮টা ক্লাস নিব, যেই ক্লাসগুলোতে আমরা এন্ড টু এন্ড মেশিন লার্নিং প্রজেক্ট করে দেখাবো। তখন আমরা একটা মেশিন লার্নিং প্রজেক্টের আইডিয়া পাবো। আচ্ছা, we will learn machine learning by doing an example project end to end. Suppose we are hired recently as a data scientist at a real estate company. Our main goal is to learn main steps of machine learning, not the real estate business. এটাতে আমি আসলে কি বোঝাচ্ছি? ধরেন আপনি একজন রিসেন্টলি একজন ডেটা সায়েন্টিস্ট হিসেবে একটা রিয়েল এস্টেট কোম্পানিতে জয়েন করলেন। আচ্ছা, করার পর এখন সেখানে আপনার কি গোল থাকবে? বা আমাদের এই লার্নিং প্রসেসে আমরা কিন্তু এমন না যে আমরা রিয়েল এস্টেট বিজনেস সম্পর্কে জানবো, রাদার আমাদের গোল থাকবে যে মেশিন লার্নিং স্টেপগুলো কিভাবে যায়। আচ্ছা, সেই স্টেপ সম্পর্কে আপনার সাথে আমি আলোচনা করব এখন। দেখেন, এখানে 8টা স্টেপ আছে। ফার্স্ট স্টেপটা কি? লুক অ্যাট দ্য বিগ পিকচার। আমরা যখন একটা প্রবলেম বা একটা সিনারিও বা একটা অবজেক্টিভ দ্বারা করাই, সেখানে কিন্তু একটা ফ্রেম বা একটা পিকচার কিন্তু সেখানে আমরা দেখতে পাই যে আসলে পরিস্থিতিটা কি। আচ্ছা, তারপরে হচ্ছে আমি আগে এগুলোর এক্সপ্লেনেশন দেওয়ার আগে আমি এই পয়েন্টগুলোকে আগে আপনাদের সাথে পরিচয় করাই দিই। আচ্ছা, তারপর হচ্ছে গেট দ্য ডেটা, তারপর হচ্ছে এক্সপ্লোর অ্যান্ড ভিজুয়ালাইজ দ্য ডেটা টু গেইন ইনসাইট। 4 নাম্বার হচ্ছে প্রিপেয়ার দ্য ডেটা ফর মেশিন লার্নিং অ্যালগরিদমস। 5 নম্বরে আমাদের আছে সিলেক্ট দ্য মডেল অ্যান্ড ট্রেন ইট। 6 নাম্বার হচ্ছে ফাইন টিউন ইউর মডেল। 7 নাম্বারে হচ্ছে প্রেজেন্ট ইউর সলিউশন, অ্যান্ড শেষে হচ্ছে আমাদের লঞ্চ, মনিটর অ্যান্ড মেনটেন ইউর সিস্টেম। এই যে কয়েকটা ধাপ, সাধারণত টিপিক্যালি এই ধাপগুলোকে মেনটেন করা হয়, মানে প্রজেক্ট করার ক্ষেত্রে এগুলোকে আমরা সাধারণত দেখে থাকি। তো আজকে আমরা আমি আগেই বলেছিলাম যে এই 8টা জিনিস আমি 8টা ক্লাসে শেষ করব। আজকের আমাদের পার্ট থাকবে লুক অ্যাট দ্য বিগ পিকচার। আচ্ছা, তারপর হচ্ছে we will use the California housing prices data from the StatLib repository. আমরা ক্যালিফোর্নিয়া হাউজিং প্রাইস নামে একটা ডেটা সেট আছে, যেটা স্ট্যাটলিব রিপোজিটরি থেকে আমরা পাবো। সেখান থেকে আমরা নিচ্ছি একটা ডেটাকে। সাপোজ দিস ইজ এ রিসেন্ট ডেটা, দো ইটস নট, যদিও এটা অনেক পুরনো ডেটা, বাট আমরা আপাতত ধরে নিচ্ছি এটা একটা রিসেন্ট ডেটা। লেটস মেক দ্য ডেটা সেট সিম্পল for teaching purpose and added categorical attributes and remove a few features. আসলে এই ডেটা সেটের ভিতরে অনেকগুলো ফিচার্স রয়েছিল, থাকার পরও সেগুলোকে আমরা সিম্পল করার লক্ষ্যে কিছু ফিচার্সকে বাদ দিয়েছি। আচ্ছা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের একটা মডেল, এখানে মিডিয়ান ভ্যালু ইউএসডিতে দেওয়া আছে, লংজিটিউড দেওয়া আছে, ল্যাটিটিউড দেওয়া আছে। তো এখানে কোনটা কি মিন করতেছে একটু যদি আমরা ছোট করে দেখাই তাহলে আরও বোঝা যাবে। আচ্ছা, দেখেন এখানে কিন্তু মিডিয়ান হাউস ভ্যালুগুলো দেওয়া আছে। এখানে হচ্ছে 1,20,000 দশক শতক হাজার লক্ষ, 1 লাখ, আর এটা বোধ হয় 20 লাখ or 2 লাখ মেবি, 2 লাখ, 3 লাখ, 4 লাখ অ্যান্ড 5 লাখ এভাবে করে এটা মেনশন করা আছে। জাস্ট একটা ভিউ দেওয়ার জন্য আর কি এটা রেখেছি আর কি। আচ্ছা, লুক অ্যাট দ্য বিগ পিকচার। আজকে আমাদের মেইন টপিক, আমাদের যে 8টা টপিক ছিল তার মধ্যে আজকে হচ্ছে আমাদের লুক অ্যাট দ্য বিগ পিকচার, কিভাবে আমরা পুরো সিনারিওটা বুঝতে পারবো। একটু বড় করে দিই। আচ্ছা, তো এখন আমরা যেটা দেখবো, ওয়েলকাম টু দ্য কোম্পানি। তো ধরেন আপনি একটা কোম্পানিতে ওয়েলকাম হলেন, ঢুকলেন। এখন ফার্স্ট টাস্ক কি আপনার? বিল্ড আ মডেল অফ হাউজিং প্রাইস ইন দ্য set by using California census data. আচ্ছা, এখন আমার একটা বিল্ডিং করতে হবে। কি বিল্ডিং করতে হবে? মডেল বিল্ডিং করতে হবে। তো এখন এই মডেলটা আমাদের লক্ষ্য, টাস্ক। আচ্ছা, এই ডেটা সেটের ভেতরে যে ম্যাট্রিক্সগুলো আছে তার মধ্যে কি কি বিষয় আমরা পাবো? পপুলেশন পাবো,
তারপর হচ্ছে মিডিয়ান ইনকাম পাবো, মিডিয়ান হাউজিং প্রাইস ফর ইচ ব্লক গ্রুপ ইন ক্যালিফোর্নিয়া পাবো। আচ্ছা, তারপর হচ্ছে ব্লক গ্রুপ কি জিনিস, সেটা হচ্ছে স্মলেস্ট জিওগ্রাফিক্যাল ইউনিট। তো ছোট ছোট পরিসরের জায়গা যেখানে 600 থেকে 300 জন মানুষ থাকে, এগুলোকে আমরা আপাতত ডিস্ট্রিক্ট বলতে পারি, ধরে নেন এগুলো একটা ডিস্ট্রিক্ট। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে যে মডেলটা বানাবো সেখান থেকে আমাদের এক্সপেকটেশনটা কি, হোয়াট ইজ দ্য এক্সপেকটেশন ফ্রম দ্য মডেল? The model should learn from the data and be able to predict the median house price in any district. এমন একটা মডেল বানাবো যাকে একটা ভ্যালু দিলে সে প্রেডিক্ট করবে, কি প্রেডিক্ট করবে? মিডিয়ান ভ্যালু হাউজিং প্রাইস, মানে মিডিয়ান হাউজিং প্রাইস অফ দ্য ডিস্ট্রিক্ট, মানে কত হবে। আমরা যদি ডেটা দিই তাহলে সেই মডেলটা বা সেই সিস্টেমটা আমাকে একটা আউটপুট দিবে। সেই আউটপুটটা কি? সে প্রেডিক্ট করবে যে এত কস্টিং হতে পারে, প্রাইসিং এত হতে পারে। আচ্ছা, এখন টিপস চলে আসলো। সিন্স ইউ আর আ ওয়েল অর্গানাইজড ডেটা সায়েন্টিস্ট, ধরে নিলাম আপনি একজন ওয়েল অর্গানাইজড ডেটা সায়েন্টিস্ট, দ্য ফার্স্ট থিংস ইউ শুড ডু ইজ পুল আউট ইউর মেশিন লার্নিং প্রজেক্ট চেকলিস্ট। ইউ ক্যান স্টার্ট উইথ দ্য অন ইন অ্যাপেন্ডিক্স এ, ইট শুড ওয়ার্ক রিজনেবলি ওয়েল। আচ্ছা, এগুলো আপনারা পড়ে নিন। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাদের যেই ইন্ডেক্সটা কয়েকটা স্টেপ, সেই স্টেপে আপনি যেতে পারেন। আচ্ছা, এর মধ্যে কিছু কিছু বিষয় থাকবে যেগুলো পরবর্তীতে আমরা অ্যাড করব। এই একটা এন্ড টু এন্ড প্রজেক্টে সবগুলো বিষয় আসবে না। আচ্ছা, ফ্রেম দ্য প্রবলেমটা একটা ফ্রেমের ভেতরে আনবো এবং একটা সিনারিও দেখার চেষ্টা করবো যে আসলে প্রবলেমটা কোন পরিস্থিতিতে আসতেছে বা কি কি বিষয় আমরা ভাবতে পারি। আচ্ছা, ফার্স্ট উই হ্যাভ টু আস্ক হোয়াট এক্স্যাক্টলি দ্য বিজনেস অবজেক্টিভ ইজ। প্রথমে আমাকে কি করতে হবে? জিজ্ঞেস করতে হবে, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে জিজ্ঞেস করতে হবে যে তারা এক্স্যাক্টলি কোন জিনিসটা পেতে চাচ্ছে, তাদের অবজেক্টিভটা কি। বিল্ডিং মডেল ইজ প্রবাবলি নট দ্য এন্ড গোল। শুধু একটা মডেল বানানোই কিন্তু আমাদের উদ্দেশ্য না। তো সেই ক্ষেত্রে যেটা হয়, আমাকে কিছু কোয়েশ্চেন করে জেনে নিতে হবে তারা কোন জায়গা থেকে বেনিফিটে পেতে চায় আফটার ক্রিয়েটিং দ্য মডেল। আচ্ছা, দ্য গোল ইজ হাউ ডাজ দ্য কোম্পানি এক্সপেক্ট টু ইউজ বেনিফিটস ফ্রম দ্য মডেল। আচ্ছা, মূল গোলটাই হচ্ছে যে কিভাবে কোম্পানি বেনিফিটেড হতে পারে। আচ্ছা, এটা আমাকে জেনে নিতে হবে আগে। না জানতে পারলে কিন্তু আমি ডিসিশন নিতে পারবো না, আমি রং ওয়েতে যেতে পারি। To know the objective, it's important to frame the problem which will help us to find out the right algorithm selection. তাদের যে চাওয়া সেই অনুপাতে কিন্তু আমরা সঠিক একটা ডিসিশন নিতে পারি টু ফাইন্ড আউট দ্য রাইট অ্যালগোরিদম সিলেকশন। মানে আমরা সহজ কথা হচ্ছে যে সঠিক অ্যালগোরিদম পেতে গেলে তাদের অবজেক্টিভসটা আমাদের জানতে হবে। তো এটা জানলে কি হবে? ইট উইল হেল্প ইন পারফরমেন্স মেজার টু ইভ্যালুয়েট দ্য মডেল অ্যান্ড হাউ মাচ এফোর্ট উই উইল স্পেন্ড টুয়েকিং ইট। আচ্ছা, এটার বিষয়টা হচ্ছে যে আপনার এই জিনিসটা জানা থাকলে আপনার মডেল ইভ্যালুয়েট করতে সুবিধা হবে। তারপর হচ্ছে আমরা যদি ক্ষুদ্র পরিবর্তন আনতে চাই, এফিসিয়েন্সি বাড়াতে চাই কোনো একটা মডেলের, সেইটা আমাকে হেল্প করবে যে আমি কি পরিমাণ সময় স্পেন্ড করব। আচ্ছা, পাইপলাইন সম্পর্কে একটু বলে নিই। মেশিন লার্নিংয়ে কিন্তু একটা স্টেপ থাকে। তো ডেটা পাইপলাইনটা কি আসলে? এ সিকোয়েন্স অফ ডেটা প্রসেসিং কম্পোনেন্টস ইজ কল্ড আ ডেটা পাইপলাইন্স। আচ্ছা, এখন দেখেন এখানে একটা পাইপের একটা ছবি দিয়েছি, দেখেন এখানে কিন্তু কয়েকটা লাইন আছে। তো এখানে যদি একটা কাজ হয় তারপরে কিন্তু এখানে সে কী করে, কাজটাকে আউটপুট হিসেবে দেয়। এই আউটপুটটাকে নিয়ে সে আর একটা কাজ করে এখানে একটা আউটপুট দেয়। ঠিক এই জায়গাটা থেকে ঠিক শেষে গিয়ে একটা আউটপুট দেয়। এভাবে করে একটা পাইপের মাধ্যমে, একটা ফ্রেমের মাধ্যমে গিয়ে কাজগুলো স্টেপ বাই স্টেপ হয়। এইভাবে করে জিনিসটাকে মনে রাখা যেতে পারে। আর কম্পোনেন্টস টিপিক্যালি রান অ্যাসিনক্রোনাসলি। নাও উই আর রেডি টু স্টার্ট ডিজাইনিং আওয়ার সিস্টেম। চলেন আমরা এবার রেডি, আমরা আমাদের ডিজাইনটা করব সিস্টেমের। ফার্স্টলি আমাদের কী করতে হবে? উই হ্যাভ টু থিঙ্ক হোয়াট কাইন্ডস অফ ট্রেনিং সুপারভিশন দ্য মডেল উইল নিড। এখন আমরা একটা মডেল বানাতে যাচ্ছি, আমি আমার বসের থেকে জেনে নিলাম যে সে কী চাচ্ছে, ভালো কথা। আমি জানার পরে এখন আমাকে প্রথমে ডিসিশন নিতে হবে, বুঝতে হবে যে আমি যে ডেটা পাচ্ছি সেই ডেটা দিয়ে যে ট্রেনিংটা করাবো সেইটা আসলে কী ধরনের আমরা মডেল তৈরি করতে চাচ্ছি। তো প্রথমে আমাকে দেখতে হবে যে এটা কি সুপারভাইজড
মডেল হতে চাচ্ছে, আনসুপারভাইজ হতে চাচ্ছে, নাকি সেমি সুপারভাইজ, নাকি সেলফ সুপারভাইজ, নাকি রিইনফোর্সমেন্ট লার্নিং টাস্ক, কোনটা আমার টাস্কটা আসলে কোনটা হতে যাচ্ছে। তো এই বিষয়গুলো কি জিনিস এগুলো কিন্তু আগের বা প্রিভিয়াস ক্লাসগুলোতে আমি করে এসেছি, সুতরাং আপনারা যদি করে থাকেন তো এগুলো আসলে না বোঝার কিছু নাই। আচ্ছা, দেন উই হ্যাভ টু থিঙ্ক, ইজ ইট ক্লাসিফিকেশন টাস্ক অর রিগ্রেশন টাস্ক অর সামথিং এলস। মানে এটা কি আসলে, যেহেতু ধরে নিলাম এটা সুপারভাইজ লার্নিং, তাহলে কি এটা ক্লাসিফিকেশন টাস্ক নাকি রিগ্রেশন টাস্ক? আচ্ছা, দেন শুড উই ইউজ ব্যাচ লার্নিং নাকি অনলাইন লার্নিং টেকনিক, কোন টেকনিকটা এটা আমরা ব্যবহার করব? ঠিক আছে, এখন এইগুলো বিষয় চলে আসলো। এবার আসেন লেটস ফাইন্ড আউট দ্য আনসার। এগুলো তো কোয়েশ্চেন ছিল, আমাদের মধ্যে কোয়েশ্চেনে আসছে যে আমরা এখন কোনটা নিব। দিস ইজ টিপিক্যালি সুপারভাইজ লার্নিং টাস্ক। এটা আমাদের যে টাস্কটা, যে একটা মডেল আমরা তৈরি করব যে কিনা আমাদেরকে একটা আউটপুট দিবে, হ্যাঁ, যে একটা মিডিয়ান হাউজিং প্রাইস দিবে। তো এটা একটা সুপারভাইজড লার্নিং টাস্ক। কারণ কি, সিন্স দ্য মডেল ক্যান বি ট্রেন্ড উইথ লেভেল এক্সাম্পল, লেভেল যেহেতু তাহলে সুপারভাইজ, এগুলো আমরা সুপারভাইজড সম্পর্কে শিখে এসেছি, সুতরাং এটা নিয়ে আর এক্সপ্লেন করতেছি না কিছু। ইনস্টেন্স কামস উইথ দ্য এক্সপেক্টেড আউটপুট, ডিস্ট্রিক্ট মিডিয়ান হাউজিং প্রাইস whatever it is. আচ্ছা, ইটস টিপিক্যালি রিগ্রেশন টাস্ক সিন্স দ্য মডেল উইল আস্ক টু প্রেডিক্ট আ ভ্যালু। যেহেতু একটা ভ্যালু সে চাচ্ছে, স্পেসিফিক ভ্যালু চাচ্ছে, তাহলে এটা একটা রিগ্রেশন টাস্ক। সুপারভাইজ হলো, তারপর হচ্ছে রিগ্রেশন টাস্ক। আচ্ছা, তারপর আরও যদি স্পেসিফিকভাবে বলি, এটা একটা মাল্টি রিগ্রেশন প্রবলেম। কীভাবে? সিন্স সিস্টেম উইল ইউজ মাল্টিপল ফিচার, অনেকগুলো ফিচার সে ব্যবহার করবে টু মেক আ প্রেডিকশন। তার মানে একটা প্রেডিকশন করতে গিয়ে কিন্তু সে অনেকগুলো ফিচারকে ব্যবহার করতেছে, অনেকগুলোকে অনেক ইনফরমেশন একসাথে নিয়ে তারপরে তার কাজটা করতে হচ্ছে বা প্রেডিকশন করতে হচ্ছে। যেমন ধরেন ডিস্ট্রিক্ট পপুলেশনস, দ্য মিডিয়ান ইনকাম, তাই না, এইগুলো এক্সেট্রা এক্সেট্রা। ইটস অলসো ইউনিভ্যারিয়েট রিগ্রেশন প্রবলেম। কারণ কি, সিন্স উই আর অনলি ট্রাইং টু প্রেডিক্ট আ সিঙ্গেল ভ্যালু ফর ইচ ডিস্ট্রিক্ট, এটা ইউনিভ্যারিয়েট রিগ্রেশন বলা যায়, কারণ আমরা স্পেসিফিক সিঙ্গেল ভ্যালু পেতে চাচ্ছি ফ্রম আ ইন্ডিভিজুয়াল ডিস্ট্রিক্ট। আচ্ছা, এরপর আপনারা দেখতে পারেন, ইফ উই আর ট্রাইং টু প্রেডিক্ট মাল্টিপল ভ্যালু, যদি আমরা মাল্টিপল ভ্যালু প্রেডিক্ট করতে চাইতাম, তখন এটার পরিস্থিতি কী হয়েছে? তখন এটা হয়তো মাল্টিভ্যারিয়েট রিগ্রেশন প্রবলেম। যদি বলতো যে মোর দ্যান ওয়ান প্রেডিকশন দরকার, বিভিন্ন ভ্যালু দরকার বিভিন্ন সেকশনে, তখন কিন্তু এটাকে বলা হতো মাল্টিভ্যারিয়েট রিগ্রেশন প্রবলেম। ফাইনালি, there is no continuous flow of data coming into the system. There is no particular need to adjust the changing data rapidly. সহজ কথা, এটা পড়তেছি না, আপনারা পড়ে নিন, আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে ব্যাচ লার্নিং। কারণ আমরা ব্যাচ লার্নিংয়ে কি শিখে এসেছিলাম, যে একটা স্পেসিফিক কনস্ট্যান্ট ডেটা নিয়ে আমরা কাজ করি, যেখানে আর ওইভাবে কোনো পরিবর্তন হয় না, নতুন কোনো ডেটা আসে না। আর যেহেতু এটার স্মল অ্যামাউন্ট অফ ডেটা, সেক্ষেত্রে আমরা মেমোরি তেমন একটা ইস্যু করবে না, দ্যাটস ওয়াই আমরা ব্যাচ লার্নিং করতে পারি। জাস্ট ফাইন, ওকে। আচ্ছা, এবার আসেন টিপস দিচ্ছি। ইফ দ্য ডেটা ওয়ার হিউজ, যদি যেহেতু এটা কম পরিমাণের ডেটা, যদি হিউজ ডেটা হতো তখন কি করতাম? ইউ কুড ইদার স্প্লিট ইউর ব্যাচ লার্নিং ওয়ার্ক অ্যাক্রস মাল্টিপল সার্ভার্স ইউজিং দ্য ম্যাপ রিডিউস টেকনিক। আমরা সেই ব্যাচ লার্নিং দিয়েই কাজ করতে পারতাম, কিন্তু সাথে সাথে যেহেতু এটা অনেক বড় ডেটা হতো, সেই ক্ষেত্রে আমরা ম্যাপ রিডিউস টেকনিক ব্যবহার করতে পারতাম। অর ইউজ অ্যান অনলাইন লার্নিং, সেক্ষেত্রে আমরা ব্যাচ লার্নিংকে বাদ দিয়ে সরাসরি অনলাইন লার্নিংও যেতে পারি যদি হিউজ ডেটা হয়। আচ্ছা, এটা একটা টিপস থাকলো। সিলেক্ট আ পারফরমেন্স মেজার। এখন আমাকে পারফরমেন্স মেজার করতে হবে। ধরেন আমি তো মোটামুটি যা যা মডেল সিলেক্ট করলাম, এখন আমার এই মডেলগুলোর পারফরমেন্স মেজার করতে হবে। কীভাবে মেজার করবো? পারফরমেন্স কেমন, মানে কেমন ইরর আসতেছে সেটা কীভাবে বুঝবো? নাও উই হ্যাভ টু সিলেক্ট পারফরমেন্স মেজার। A typical performance measure for regression problem is the root mean square error. দেখেন, আমরা যখন রিগ্রেশন প্রবলেমের পারফরমেন্স মেজার করতে চাই, তখন আমাদের RMSE রুট মিন স্কোয়ার এরর দিয়ে এই পারফরমেন্সটা নর্মালি বা টিপিক্যালি আমরা এটা বের করে থাকি। এটা দিয়ে আসলে কি হয়, ঘটনাটা কি ঘটে? এটা হচ্ছে মূলত আমাদের যেই টার্গেট ভ্যালু আর যেই প্রেডিক্টেড ভ্যালু, ভ্যালুটাকে যখন বিয়োগ করা হয়, দুইটা ভ্যারিয়েবলের মাধ্যমে বিয়োগ করা হয়, তখন যে ভ্যালুটা পাওয়া যায় সেটাকে আমরা এটার ইরর ধরতে পারি। মানে ধরেন আমি বাস্তবতা আমার কাছে 10 টাকা আছে, প্রেডিকশন করা হলো 12 টাকা, তার মানে 10 থেকে যদি আমি 12 বিয়োগ করি, তার মানে 2 টাকার একটা ডিফারেন্স,
তার প্রেডিকশনের ডিফারেন্স হচ্ছে 2। এই হচ্ছে ব্যাপারটা। যদি এভাবে চিন্তা করা যায়, এভাবে করে যদি অনেকগুলো আমার থাকে, ভ্যালু থাকে, এবং সেগুলোকে যদি যোগ করে ভাগ করা যায়, তাহলে আমি একটা অ্যাভারেজ কস্ট ফাংশন বা কস্ট ভ্যালু পাচ্ছি, বা আপাতত ধরে নেন একটা ইরর পাচ্ছি। সেই ইররটাই ধরেন যে আমাকে এই রুট মিন স্কোয়ার ইরর দিচ্ছে। আচ্ছা, আরও আগাই। It gives an idea of how much error, যেটা বললাম, the system typically makes in its predictions with a higher weight given to large error. যত বেশি ওয়েট হবে বেশি এরর দিবে। তো এটা হচ্ছে আমাদের ফর্মুলা। একটু ফেটে ফেটে গেছে, যাই হোক, দেখলে বুঝতে পারতেছেন। আচ্ছা, তো এই ফর্মুলাকে আমরা মেনটেন করে রুট মিন স্কোয়ার এরর বের করব। কিছু নোটেশন আছে, নোটেশনগুলো একটু দেখাই। দেখেন এখানে এম কে খেয়াল করেন, এইচ এক্স, স্মল লেটার এক্স, স্মল লেটার ওয়াই, আর এখানে কিন্তু ক্যাপিটাল লেটার এক্স আর স্মল লেটার এইচ। This equation is introduced several very common machine learning notation that I will use through this book. দেখেন, M is the number of instances in the dataset we are missing the RMSE. আচ্ছা, এখানে M দিয়ে আসলে কি বোঝাচ্ছে? ধরেন আপনি 20টা বা 2000টা ডিস্ট্রিক্ট নিয়ে কাজ করতেছেন, এখানে এম এর ভ্যালু তখন 2000 হবে। এখানে বুক লিখছি, যদিও এখানে ক্লাস দিলে ভালো হতো, যাই হোক। আচ্ছা, এবার হচ্ছে এক্স কি? এক্স ইজ এ ভেক্টর অফ অল দ্য ফিচার্স ভ্যালু এক্সক্লুডিং দ্য লেভেল, ইনক্লুড এক্সক্লুডিং, হ্যাঁ, এটা বাদ যাচ্ছে। তো এক্স ইজ এ ভেক্টর অফ অল দ্য ফিচার্স ভ্যালু অফ আই ইনস্ট্যান্স ইন দ্য ডেটা সেট। মানে ধর 1 নাম্বার আইডির যতগুলো ভ্যালু আছে সেটা এই এক্স কিন্তু রিপ্রেজেন্ট করতেছে, আই দিয়ে বোঝাচ্ছে। যে ধরেন 1 নাম্বার 2 নাম্বার আমরা আইডি দিই না, সেরকম। অ্যান্ড ওয়াই ইজ দ্য লেভেল দ্য ডিজায়ার্ড আউটপুট ভ্যালু। এখানে ওয়াই এর কাজ কি? ওয়াই হচ্ছে যেটা প্রেডিক্ট, মানে আমরা যে ভ্যালুটা চাচ্ছি, প্রেডিক্ট যেটা করতেছি সেটা না, যেটা চাচ্ছি। ফর এক্সাম্পল, ইফ দ্য ফার্স্ট ডিস্ট্রিক্ট ইন দ্য ডেটা সেট ইজ লোকেটেড লংজিটিউড ধরেন এত, আর ল্যাটিটিউড ধরেন 33.91, and it has 1416 inhabitants, মানে বাসিন্দা ধরেন 1416 জন আছে, উইথ এ মিডিয়ান ইনকাম কত? $38,372, and the median house price 1,56,400। আচ্ছা, তো এটা হচ্ছে তাদের মানে মিডিয়ান হাউস ভ্যালু। এখন দেখেন আমাদের প্রথম একটা আইডির এখানে x1 দিয়ে কি বোঝাচ্ছে দেখেন তো, আই, এখানে আই ছিল। তো এখানে একটা ভ্যালু দেখেন 118, এই ভ্যালুটা আসলো। তার সাথে সাথে তাদের 33 আসলো। তার মানে এই x এর বা আইডি 1 এর জন্য যতগুলো ভ্যালু আছে সবগুলো কিন্তু এই x1 দিয়ে বুঝলাম, এই ভ্যালুগুলো সব এখানে আসলো। এবং প্রেডিকশন করবো এই ভ্যালুটা কত রেন্ট হবে, মানে কত প্রাইস হবে, হাউজিং প্রাইস, সেটা ওয়াই আই দিয়ে, মানে আমার এটা কিন্তু প্রেডিকশন না, এটা হচ্ছে রিয়েল যেই ভ্যালু বর্তমানে, মানে আমি সার্ভে করে এটা জানতে পেরেছি, এটা হচ্ছে রিয়েল ভ্যালু, আমরা তো সামনে প্রেডিক্ট করব। আচ্ছা, এক্স, এখন দেখেন এই এক্সটা কিন্তু আর এই এক্স সেম না, এই এক্সটা হচ্ছে একটু ক্যাপিটাল এক্স, এটা হচ্ছে সবগুলো ডেটা, এটা তো একটা ডেটাকে মিন করতেছে, বাট এইভাবে যতগুলো ডেটা আছে সবগুলোকে বোঝাচ্ছে আর কি। Capital X is a matrix containing all the features value excluding level of all instances in the dataset. There is one row per instance, and the I row is equal to the transpose of X, noted X. For example, the first district is as just described, then the matrix X looks like this. দেখেন এখানে X1T মানে ট্রান্সপোজ, মানে উল্টোটা। এখানে কি ছিল দেখেন, এখানে একটা কলাম ফর্মে আছে না, বাট আমরা কিন্তু এখন ট্রান্সপোজ করে দিলে কিন্তু এটা কি হয়ে যাবে, রো হয়ে যাবে, যে রো আকারে থাকবে এবং রো ফর্মে এই আপনার ক্যাপিটাল এক্স এর ভেতরে থাকবে, তার মানে সবগুলো ডেটা থাকবে, আবার সবগুলো ডেটার ভেতরে ইন্ডিভিজুয়াল তার ডেটাটাও থাকবে।
ঠিক আছে, এই দেখেন এখন কিন্তু রো আকারে আছে, আগে কিন্তু কলাম আকারে ছিল, বোঝানোর স্বার্থে। আচ্ছা, h is your system's prediction function। hটা কি? আমার সিস্টেমের prediction function, also called a hypothesis। when your system is given an instance features vector x, it outputs a predicted value y। দেখেন আমার কিন্তু একটা ভ্যালু আছে, y এর ভ্যালু কত এখানে, এখন কত প্রেডিকশন করার পর যদি এটা কাছাকাছি আসে তাহলে বুঝতে হবে যে এটা প্রেডিকশনটা ভালো করতেছে। আচ্ছা, তো প্রেডিক্টেড ভ্যালু হচ্ছে y hat ইকুয়াল, যেহেতু ফাংশনটা হচ্ছে আমার h, তো এই h এর ভেতরে xটা থাকতেছে মানে স্মল x ফর দ্য ইনস্ট্যান্স y। এটা প্রোনাউন্স কিভাবে করি আমরা? y hat। তো y hat হচ্ছে আমাদের প্রেডিক্টেড ভ্যালু। আচ্ছা, for example, if your system predicted that the median housing price in the first district ধরেন $1,58,400, then y hat equal h, এই যে ফাংশন ইকুয়াল আমরা $1,58,400 বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, the prediction error for this district is y hat minus শুধু y। তো y hat এর আসছে আমার 1,58,400 আর আমার শুধু y ছিল কত? 56,400, তাহলে আমার 2000 এর ডিফারেন্স। এই যে ডিফারেন্সটা 2000 ডিফারেন্স, এটাকে আমরা কি বলতেছি? RMSE is a cost function measured on the set of examples using your hypothesis। দেখেন কস্ট এটা কিন্তু একটা ভ্যালুকে দেখাচ্ছে, কিন্তু ঠিক সবগুলো যদি 10টা এরকম ভ্যালু থাকে, 10টা ভ্যালুর এরকম আমরা ভ্যালু বের করব, করার পর সে ধরেন 10টা, তো 10টার এই ভ্যালুগুলোকে যুক্ত করে 10 দিয়ে ভাগ দিলে যেটা পাবো আমরা অ্যাভারেজ একটা পাবো, সেটা হচ্ছে কস্ট ফাংশন। আচ্ছা, we use lowercase italic font for scalar value such as m or y and function names such as h, lowercase bold font for vectors such as x, and uppercase bold bold font for matrix such as x। এখানে সহজ কথা হচ্ছে যে আমরা এই বড় এক্সটা বা ক্যাপিটাল এক্সটা হচ্ছে সবগুলো ডেটার জন্য ব্যবহার করি, এবং শুধু স্মল এক্সটা স্পেসিফিক এন্টিটি যেমন তার জন্য যত ইনফরমেশন থাকে সেটাকে মিন করি, এবং আপনার ওয়াইয়ের ক্ষেত্রে আমরা কি বুঝাই? এখানে ওয়াই করে গেল, হ্যাঁ, ওয়াই হচ্ছে যেটা টার্গেটেড ভ্যালু, মানে যেটা অলরেডি অ্যাকচুয়াল রিয়েল ভ্যালু, যেটা টার্গেটেড ভ্যালু সেটাকে বোঝায়। আর এম এ তো আপনারা জানেন যে আমার যে কয়টা, ধরেন আমার ডিস্ট্রিক্টের কথা বললাম, একটা এক্সাম্পল দিলাম যে কয়টা ডিস্ট্রিক্ট আছে, সবগুলো ডিস্ট্রিক্টের আমরা প্রেডিকশন করব। এই যে এটুকু পড়লেই বোঝা যাবে। আচ্ছা, তারপরে না বুঝতে পারলে সামনে আরও ক্লাস থাকবে, তখন এই বিষয়গুলো ক্লিয়ার হবে ইনশাল্লাহ। আচ্ছা, তারপর একটু থিওরিটিক্যাল যাচ্ছে, বাট এটা দরকার, এটা না বুঝলে আসলে ফিলোসফিক্যাল থিঙ্কিংগুলো আসবে না। এবার আসেন, although the RMSE is generally the preferred performance measure for regression tasks, in some contexts you may prefer to use another function। কি ফাংশন? মানে কিছু ক্ষেত্রে আমরা অনেক সময় অন্য ফাংশন ব্যবহার করতে পারি যদি আমাদের আউটলায়ার বেশি থাকে। আউটলায়ার কি? ধরেন নর্মাল যে প্যাটার্ন ফলো করা হয়, ধরেন একটা ইনফরমেশন, একটা লজিক্যাল ইনফরমেশন, ধরেন এখানে সবগুলো বাড়ির ইনফরমেশন এবং আমরা যে আউটপুটটা পাচ্ছি বা টার্গেটটা পাচ্ছি সিমিলার, বাট কোনো একটা বাসার বাসা ভাড়া এত বেশি যে এটার সাথে মেলে না, দেখা গেছে যে 5-10 গুণ বেশি, সেটাকে ধরেন আপনি আউটলায়ার হিসেবে চিন্তা করলেন। তো এই আউটলায়ারের ক্ষেত্রে যখন বেশি আউটলায়ার থাকবে তখন আমরা MAE ব্যবহার করব, মিন অ্যাবসলিউট এরর। এটা ভালো কাজ করে তখন, যখন আউটলায়ার বেশি থাকবে তখন আমরা RMSE ব্যবহার করব না, তখন আমরা MAE ব্যবহার করব, মিন অ্যাবসলিউট। আচ্ছা, এখানে MAE কে কিন্তু আবার অ্যাভারেজ অ্যাবসলিউট ডেভিয়েশনে বলা হয়, আমরা এটাকে অ্যাভারেজ অ্যাবসলিউট ডেভিয়েশনে বলতে পারি। আচ্ছা, এখানে আমাদের ফর্মুলাটা আছে দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে স্কোয়ার রুটটা 9। বোথ দ্য RMSE অ্যান্ড MAE আর ওয়েজ টু মেজার দ্য ডিস্টেন্স বিটুইন টু ভেক্টরস। তো দুইটাই মূলত মানে আমাদের ডিফারেন্সটা বা ডিস্টেন্সটা বের করতে সাহায্য করে। কিসের ডিস্টেন্স? প্রেডিকশনস অ্যান্ড টার্গেটেড ভ্যালু, যেটা টার্গেট থাকে সেটার মধ্যে একটা ডিফারেন্স, সেটাকে আমরা ইরর বলে থাকি, বা ডিস্টেন্সটা আমরা মেজার করতে পারি। ভ্যারিয়াস ডিস্টেন্স মেজার্স or
norms are possible. Computing the root of a sum of squares corresponds to the Euclidean norms. আচ্ছা, ইউক্লিডিয়ান নর্ম সম্পর্কে আমরা জানি, তো ইউক্লিডিয়ান মেথড সম্পর্কে আমরা জানি, তো এটাকে আমরা ইউক্লিডিয়ান নর্ম বলতে পারি। এও কিন্তু আসলে ডিস্টেন্স মেজার করার ক্ষেত্রে আমাদেরকে হেল্প করে, যেটা আমরা ফ্যামিলিয়ার, যারা ম্যাথমেটিক্স করে আসছে আমরা জানি। ইট ইজ অলসো কল্ড নর্ম, এটাকে আমরা নর্ম বলতে পারি। ঠিক সাইনটা এরকম, আমরা ডটও দিতে পারি। আচ্ছা, কম্পিউটিং দ্য সাম অফ অ্যাবসলিউট MA করেসপন্ডস টু নর্ম বা নোটেড আমরা বলতে পারি। আচ্ছা, এটাকে আবার ম্যানহ্যাটন নর্মও বলা হয়, বিকজ ইট মেজার্স দ্য ডিস্টেন্স বিটুইন 2 points ইন আ সিটি ইফ ইউ ক্যান অনলি ট্রাভেল অ্যালং অর্থোগোনাল। আচ্ছা, যাই হোক, এগুলো এত আমরা পড়বো না, আপনারা একটু দেখে নেবেন। তো নর্ম গিভস দ্য নাম্বার অফ নন জিরো এলিমেন্টস দেয়, এগুলো জিরো না। নর্ম গিভস দ্য ম্যাক্সিমাম অ্যাবসলিউট ভ্যালু, নর্ম কী করে ম্যাক্সিমাম অ্যাবসলিউট ভ্যালু দেয়। আর নেগলেক্ট করে হচ্ছে স্মল ওয়ান্স, হোয়াট এভার ইট ইজ। যাই হোক, এত আমরা যাচ্ছি না আপাতত, আমরা আসলে একটা বেসিক আইডিয়াগুলো দিচ্ছি। সামনে যখন আমরা এই জিনিসগুলো নিয়ে কাজ করব, যাতে করে আপনাদের কাছে এমন মনে না হয় ভাই এগুলো জীবনে শুনিই নেই, এরকম ফিলটা যেন না হয়। দিস ইজ ওয়াই RMSE ইজ মোর সেন্সিটিভ টু আচ্ছা, কেন এটা মোর সেন্সিটিভ টু আউটলায়ার? আমরা বললাম যে RMSE আমরা ব্যবহার করব না যখন আউটলায়ার বেশি থাকবে, আমরা ব্রাদার MAE ব্যবহার করব। আর যদি সামান্য পরিমাণে আউটলায়ার থাকে, সেক্ষেত্রে RMSE আমরা ব্যবহার করতে পারি। তো এটা প্রবলেম হবে না, ভালোই রেজাল্ট দেবে আর কি। এবার আসেন চেক দ্য অ্যাজাম্পশন। অ্যাজাম্পশনটা কি আসলে? দেখেন, আমাকে অ্যাজিউম করে নিতে হবে অনেক কিছুই, যে আসলে আমি কোন প্ল্যাটফর্মে কাজ করব বা কোন মডেলটা নিয়ে কাজ করব। যেমন ধরেন আমরা রিগ্রেশন নিয়ে কাজ করতেছি এতক্ষণ ধরে, কিন্তু ব্যাপারটা যদি এমন হয়, আপনার বস যদি এমন বলে যে আপনার ক্যাটাগরিক্যাল ইনফরমেশন তার দরকার, যেমন চিপ কিনা, মিডিয়াম কিনা, এক্সপেন্সিভ কিনা, তাহলে কিন্তু আপনার এত হ্যাসেল, এত কিছু করা কিন্তু দরকার নেই। তখন জাস্ট ক্লাসিফিকেশন, যদি আমার ক্লাসিফিকেশন লেভেলের যদি সিস্টেম আমরা বানাতাম, যেমন ধরেন এখানে আমরা কি দেখেছিলাম, একটু উপরের দিকে যাই, কোথায় গেল? হ্যাঁ, আচ্ছা, দেখেন আমরা কি রিগ্রেশন টাস্ক নিয়ে কাজ করব নাকি ক্লাসিফিকেশন নিয়ে কাজ করব, তাই না? তো ক্লাসিফিকেশন কিন্তু খুবই সহজ, আমাকে এত বেশি ডিটেলে যেতে হয় না। আর রিগ্রেশনের ক্ষেত্রে কিন্তু স্পেসিফিক ভ্যালু আমার দরকার। যদি টু দি পয়েন্ট আমাকে স্পেসিফিক ভ্যালু যদি দিতে বলে বা তাদের এক্সপেকটেশন থাকে, তখন ইটস ওকে, আমরা যে এ পর্যন্ত যা করে আসছি এটা অনেক জোস একটা কাজ করে আসছি। তো এরকম কিছু বিষয় থাকে যেগুলো করলে অ্যাজাম্পশন করলে আপনি একটু পড়ে নিন। অ্যাজাম্পশন হলে কিন্তু আমরা কিন্তু অনেক হ্যাসেল থেকে বেঁচে যায়, আমাদের টাইম কনজিউমিং কস্ট মানে কমে আসে, অনেক বিষয় থেকে আমরা, অনেক প্রবলেম থেকে আমরা বেঁচে ফিরতে পারি আর কি। তো সেগুলোর জন্য আমাদের কনফার্ম করে নিতে হবে, তো রিকোয়ারমেন্টটা জেনে নিতে হবে, অ্যাজিউম করে নিতে হবে যে আমি আসলে কোন দিকে যাচ্ছি। আচ্ছা, এবার আসেন আমাদের কিছু ইনফরমেশন যেখান থেকে আপনার ডেটা সেট পেতে পারেন। জাস্ট একটু স্ক্রল করে দেখাই দিচ্ছি, আপনারা এইসব ওয়েবসাইটে গিয়ে ইনফরমেশন পেতে পারেন, ডেটা সেট পেতে পারেন, তারপরে মেশিন লার্নিং প্রজেক্টগুলোতে এগুলো ইমপ্লিমেন্ট করতে পারবেন। তো যেহেতু আমি বলেছিলাম এন্ড টু এন্ড প্রজেক্ট আমরা করাচ্ছি, তো এখানে আমার 8টা পয়েন্ট আছে। তো আজকে প্রথম পয়েন্ট হচ্ছে লুক অ্যাট দ্য বিগ পিকচার। আমরা একটা সিনারিও বা একটা ফিলোসফিক্যাল জায়গা থেকে যে একটা চিন্তা ভাবনা, যে একটা প্রবলেমকে কীভাবে আমরা দেখতে পারি, কয়টা অ্যাঙ্গেলে আমরা মেইনলি বা টিপিক্যালি যেটা হয়ে থাকে, কীভাবে একটা সিনারিওকে নিজের মাথায় আমরা চিন্তা করতে পারি এবং ডিসিশন নিতে পারি শুরুর দিকে, যাতে করে পরবর্তীতে আমাকে হ্যাসেল হতে না হয়। তো সেটাই আর কি। তো এখানে টোটাল 8টা ভিডিও হবে এন্ড টু এন্ড প্রজেক্টের। আজকে প্রথমটা হলো, এবং আপনারা এটা একটু বোঝার চেষ্টা করেন সিনারিওটা। তো আশা করি আপনারা ভালো করবেন এবং আমার ইনফরমেশনগুলো শেয়ার করবেন অন্যদের সাথে। তো আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।